এমআরটি পুলিশ সদস্যদের দ্বারা 4 কর্মী লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে মেট্রো রেলের কর্মীদের কর্মসূচি। প্রথমে রেল না চালানোর কথা বললেও এখন টিকিট ছাড়াই করছেন যাত্রী পরিবহন। রাতে ঢাকায় মাদক ব্যবসার আধিপত্যের জেরে মিরপুরে এক শ্রমিক খুন, শান্তিনগরে চাঁদা চাইতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক 4 দুর্বৃত্ত। মাদক বেচতে পারবো না, এই কারণে আরে দেখা নিয়ে এটা করছি। বলতেছে আপনি 3 লাখ টাকা আমাকে আপনারা দিতে হবে। কেন তোমাদের 3 লাখ টাকা দেবো? ওনা দিতে হইব, এটা আপনার কাছে ফামো। আইন শৃঙ্খলার অবনতি ও পুলিশের ব্যর্থতার জন্য বেকারত্ব আর রাজনীতির প্রভাবকে দুষছেন বিশ্লেষকরা। বাহিনীকে রাষ্ট্রীয়ভাবে অবমূল্যায়িত করে রাখার অভিযোগ। ডাকাতির এই অপরাধগুলো করার জন্য আমার পেশাদার অপরাধী তো আছেই, এর সাথে আবার এই যারা বেকার হয়েছেন তাদের একটা বড় অংশ জড়িত হয়ে পড়বে। পুলিশ বাহিনীকে রাষ্ট্রীয়ভাবে আন্ডারমাইন করা হচ্ছে। এই ধরনের অপরাধকে মোকাবেলা করার জন্য অনেক সময় সে সক্রিয় হয়ে উঠতে পারছে না। শেফিল্ডের হয়ে জয় তুলে বাংলাদেশের পথে হামজা চৌধুরী। ইংলিশ ফুটবলের এই তারকার খেলা দেখতে মুখিয়ে লাল সবুজ ভক্তরা। বিগত সরকারের আমলে 22,500 কোটি টাকার খেলাপি ঋণের দায় হয়েছে 3.5 লাখ কোটি। অনিয়মের সঙ্গী ছিল কেন্দ্রীয় ব্যাংক। সুশাসন প্রতিষ্ঠায় মনোযোগী হওয়ার পরামর্শ। যারা নাকি এগুলো স্যাংশন করছে, আপনাদের কি কোনো ওয়ে আউট ছিল না? হোয়াই ডোন্ট ইউ সাবমিট ইউর রেজিগনেশন? যারা ঋণ নিছে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে হবে। যারা জেনে শুনে এই ঋণ দেওয়ার ব্যবস্থা করেছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। ঈদ যাত্রী পরিবহনে লক্কর ঝক্কর বাস মেরামতের তোড়জোড়। নাটোরের ওয়ার্কশপগুলোতে ব্যস্ত সময় কাটছে শ্রমিকদের। দুর্ভোগ, দুর্ঘটনার আশঙ্কা। দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা ও চাকরির প্রলোভন দেখিয়ে জামালপুরের 5 যুবকের অর্ধ কোটি টাকা আত্মসাৎ। অভিযুক্তদের বিরুদ্ধে উল্টো হুমকি দেওয়ার অভিযোগ। মানিকগঞ্জের হরিরামপুরে অচেনা প্রাণীর হামলা, আতঙ্ক, আক্রমণে গুরুতর আহত বেশ কয়েকজন। বন বিভাগের হস্তক্ষেপ কামনা। শুভ সকাল, স্বাগত সবাইকে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর নিয়ে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। এমআরটি পুলিশ সদস্যদের দ্বারা 4 কর্মী লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে কর্মসূচি পালন করছেন মেট্রো রেল কর্মীরা। প্রথমে মেট্রো রেল না চালানোর ঘোষণা দিলেও যাত্রী ভোগান্তি বিবেচনায় রেল চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে তাদের 6 দফা দাবি আদায়ের বার্তা প্রশাসনকে পৌঁছে দিতে কোনো টিকিট কাটছেন না তারা। কোনো ধরনের টাকা নেওয়া ছাড়াই মেট্রো রেলে তোলা হচ্ছে যাত্রীদের। এই বিষয়ে আরও জানাতে আগারগাঁও মেট্রো স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, মেট্রো রেল কি চলছে, চলাচল শুরু হয়েছে কিনা, আর এই যে কর্মবিরতি ঘোষণা তারপর আবার টিকিট ছাড়াই রেল চালানোর সিদ্ধান্ত, পুরো বিষয়টা আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। হ্যাঁ সোহার, গতকাল এমআরটি পুলিশের সাথে মেট্রো রেলের 4 কর্মীর বাগবিতণ্ডার এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। সেই প্রেক্ষাপটেই আসলে মেট্রো রেল কর্মীরা মেট্রো রেল আজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে আজ সকালেই আবার এই রমজানে যাত্রী ভোগান্তি মাথায় রেখেই তারা আবার পুনর্বিবেচনা করেছেন তাদের সেই মেট্রো রেল বন্ধের সেই সিদ্ধান্তটি। তারা বলছেন যে এই রমজানে যেহেতু গন্তব্যে যাত্রীরা যান মেট্রো রেলের মাধ্যমেই যথাসময়ে পৌঁছানোর জন্য, তাই তারা তাদের সেই মেট্রো রেল বন্ধ রাখার বিষয়টি পুনর্বিবেচনা করে আবারও মেট্রো রেল যথাসময়েই আসলে আজও ছেড়ে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে। তবে মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে যে গতকালের ঘটনা, সেই ঘটনার সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচারের দাবিতে তারা আজ মেট্রো রেল চালাচ্ছেন, তবে টিকিট ছাড়া। যাত্রীরা আজ বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন, কিন্তু এর জন্য তাদেরকে কোনো অর্থ পরিশোধ করতে হচ্ছে না। তারা বলছেন এটাও তাদের একটা প্রতিবাদের ভাষা, এবং প্রতিবাদ স্বরূপই আসলে তারা যাত্রীদের কাছ থেকে কোনো ধরনের অর্থ নিচ্ছেন না, এবং সারা দিনই আসলে এভাবেই তাদের কার্যক্রম চলবে।
তারা শুরুতেই যেটা বলছিলেন যে শুরুতেই সকালে আমি যখন এখানে পৌঁছাই তখন আসলে গেটের কাছে এসে অনেক যাত্রীকে দেখেছি যারা এসে ফিরে যাচ্ছিলেন, অনেকে আবার দাঁড়িয়েও ছিলেন। তারাও বলছিলেন যে আসলে হঠাৎ করে এরকম ধরনের একটি ঘটনা, মাঝখানে একটি রাত চলে গেল, সমাধান না হওয়াটা আসলে দুঃখজনক। এমন ধরনের ঘটনা দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্যও তারা বলছিলেন। তবে তাদের সে মুখের কথা আসলে না ফোরাতেই মেট্রো রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে মেট্রো রেল চলাচল করবে এবং মেট্রো রেল চলাচল করছে, নিয়মিতভাবেই করছে। তবে বিক্ষোভস্বরূপ তাদের যে কার্যক্রম সেটা তো বললামই যে কোনো ধরনের অর্থ ছাড়া, টিকিট ছাড়াই যাত্রীরা সারাদিনই চলাচল করবেন। তবে এই ঘটনায় 6 দফা দাবি তারা পেশ করেছেন। সেই দাবি, যে 6 দফা দাবি তারা পেশ করেছেন, সেই 6 দফা দাবি যদি যথাযথভাবে বাস্তবায়ন না করা হয় তবে তারা আবারও তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন এবং মেট্রো রেল বন্ধের মতো সিদ্ধান্তে যাবেন, এমনটাই বলছেন এখানকার কর্মকর্তা ও কর্মীরা। সোহার, শামীম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। রাত হলেই যেন আতঙ্কের নগরীতে পরিণত হয় রাজধানী ঢাকা। চাঁদাবাজি, ছিনতাই, খুনের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। রোববার রাতে মিরপুরে মাদক ব্যবসার আধিপত্যের জেরে খুন হয় এক শ্রমিক। অন্যদিকে শান্তিনগরে চাঁদা চাইতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা পড়ে 4 জন। ক্ষুব্ধ নগরবাসী জানান, এমন আতঙ্কময় রাত কাটাতে চান না তারা। মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রনি নামের এক শ্রমিক নিহত হয়েছেন। রাতে রাজধানীর মিরপুর 1-এ শিশু পার্কের পাশে ঘটে এ ঘটনা। এলাকাবাসী জানায়, রনির প্রতিপক্ষের কয়েকজন এলোপাথারি কুপিয়ে হত্যা করে তাকে। মাদক ব্যবসায় বাধা দেওয়াতেই খুন হয়েছেন রনি, এমনটাই মনে করেন তারা। একটা ছুরি নিছে, ছুরি নিয়ে ওরা পোস্ট দিছে, পোস্ট অনেক ডিপ ছিল, তো হাত দিয়ে আটকে ও দিছে, আবার একটু মানে দৌড়ানোর চেষ্টা করতেছে, ওইখানেই চেয়ার দিয়ে ওরা বাড়ি দিছে। দৌড়ে আসছে সে বাঁচার জন্য, এদিকে মানুষ ছিল, তাকে এদিকে আসলে তো সে একটু বাঁচতে পারবো, তাই জন্য দৌড় দিছে দিক থেকে আইসা এইখানে পড়ছে। এলাকাবাসীর অভিযোগ, এই এলাকায় দীর্ঘদিন ধরে চলছে মাদকের রমরমা বাণিজ্য, যাকে কেন্দ্র করে প্রতিনিয়ত ঘটছে বিবাদ। এসব অপরাধে জড়িতদের আইনের আওতায় আনার দাবি সবার। সবাই মিলে বাধা দিচ্ছে যে মাদক বেচতে পারবো না, এই কারণে দেখা নিয়ে এটা করছে। বাবার ব্যবসায় এর শাস্তি হোক। ঘটনার পরপরই ঘটনাস্থলে যায় সেনাবাহিনী ও পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন তারা। এ সময় একজন সন্দেহভাজনকে আটক করতে দেখা যায়। পুলিশ জানায়, জড়িতদের আনা হবে আইনের আওতায়। যখন সে ছুরিকাঘাত হয়েছে তখনই পুলিশ সাথে সাথে রেসপন্ড করে এখানে আসে, তাৎক্ষণিকই আসে। আসার পরে আমরা ওইখানে সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় পাই, আর কি চিকিৎসাধীন অবস্থায় মৃত অবস্থায় পাই। একই রাতে রাজধানীর শান্তিনগরে চাঁদাবাজির অভিযোগে 4 জনকে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে রাখে এলাকাবাসী। পরে পুলিশে সোপর্দ করা হয় তাদের। স্থানীয়রা জানান, এক বাড়ির মালিকের কাছে 10 জনের একটি দল চাঁদা দাবি করে। খবর পেয়ে ছুটে আসে এলাকাবাসী। বলতেছে আমরা 3 লাখ টাকা আমাকে আমরা দিতে হবে। কেন তোমাদের 3 লাখ টাকা দিব? কোনা দিতে হইব, এটা আপনার কাছে ফামো। এত টাকা তো দিতে পারবো না, 50,000 টাকা দিব। তারপরে এলাকার বাসী এসে ওদেরকে ধরছে। পুলিশ জানায়, বাদী হয়ে মামলা দায়ের করার কথা রয়েছে এলাকাবাসীর। যথাযথ তদন্তের পর নেওয়া হবে ব্যবস্থা। চাঁদা দাবি করার জন্য কিছু সংখ্যক লোক আটককৃত করে রাখছে জনগণ কর্তৃক। আমরা পাইছি তাদেরকে বাঁধানো অবস্থায়। এটা আইনগতভাবে যেটা তদন্তে যেটা আসে সেটা বলা যাবে। এমন চাঁদাবাজি কিংবা সংঘাত হানাহানির রাত নয়, বরং একটু স্বস্তিতে চিন্তামুক্ত হয়ে ঘুমাতে চায় সাধারণ মানুষ। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রীয়ভাবে অবমূল্যায়ন করে রাখায় এখনো পুরোপুরি সক্রিয় হতে পারছে না পুলিশ, এমন মত প্রকাশ করে অপরাধ বিশ্লেষকরা বলছেন, কমিশনের প্রস্তাবনা অনুযায়ী যথাযথ সংস্কার না হওয়াও একটি বাধা। পুলিশের ব্যর্থতার পাশাপাশি বেকারত্ব আর রাজনীতির প্রভাবকে আইন শৃঙ্খলার অবনতির কারণ হিসেবে দেখছেন আরেক অপরাধ বিশ্লেষক ডক্টর তৌহিদুল হক। তবে পুলিশ বলছে, অপরাধ নিয়ন্ত্রণে গতি বাড়ানোর চেষ্টা করছেন তারা। শাকিল হাসানের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে পুলিশের নিষ্ঠুরতা জনমনে ক্ষত তৈরি করেছে। হতাহতদের স্বজন ছাড়াও অনেক মানুষ এখনও ক্ষুব্ধ পুলিশের ওপর। তারই বহিঃপ্রকাশ ঘটেছে 5 আগস্ট পরবর্তী সময়ে। এই দুর্বলতার সুযোগ নিয়ে পুলিশের ওপর সুযোগ সন্ধানীদের হামলার ঘটনাও ঘটেছে। কর্মক্ষেত্রে অনুপস্থিত অনেকে।
গ্রেপ্তার অনেকের বিচার চলছে, আবারও অপরাধে জড়িয়ে পড়েছেন কেউ কেউ। গণমাধ্যমে প্রতিদিনই খবর হচ্ছে সেসব। নৈতিকতা ভেঙে গেছে অনেক সদস্যের, যার প্রভাব পড়ছে মাঠ পর্যায়ে কাজ করা পুলিশের ওপর। চুরি, ছিনতাই, চাঁদাবাজি সহ ডাকাতির এই অপরাধগুলো করার জন্য আমার পেশাদার অপরাধী তো আছেই, এর সাথে আবার এই যারা বেকার হয়েছেন তাদের একটা বড় অংশ আবার এই ধরনের অপরাধগুলোর সাথে জড়িত হয়ে পড়বে। তার মানে আমার এই বাস্তবতার কারণেই আমার অপরাধীর সংখ্যাটা বাড়ছে। গত 7 মাসের অপরাধের ভয়াবহতায় সংখ্যা বেড়েছে সাধারণের মাঝে। বিশেষ করে শহর এলাকায় সন্ধ্যার পরপরই নিজেদের নিরাপদ মনে করছেন না নাগরিকরা। মুষ্টিময় কিছু লোকের কাছে মনে হয় যেন আমরা বন্দী হয়ে আছি। এই বন্দী অবস্থা থেকে আমরা মুক্তি চাচ্ছি। পুলিশকে সেই অনুসারে আগায় আসতে হবে। মানুষের বন্ধু হিসাবে যদি হয় তাহলে মানুষও সাহস পাবে পুলিশের কাছে যাইতে, পুলিশের কাছে আবেদন জানাইতে যে কি ফেস করতেছে। এতদিনেও পুলিশকে কেন তৎপর করা গেল না? কেন জোড়া লাগছে না জনগণের সঙ্গে আস্থায় ফাটল ধরা সম্পর্কে? রাজনৈতিক কারণ আছে এখানে, তারপরে সামাজিক, তারপরে সাংস্কৃতিক বিভিন্ন কারণে রয়েছে এবং পুলিশ বাহিনী বিগত সময়ে যে রোল এবং ফাংশন করেছে সেগুলি নিয়ে বিতর্ক আছে। পুলিশ বাহিনীকে রাষ্ট্রীয়ভাবে আন্ডারমাইন করা হচ্ছে, যার ফলে পুলিশ সে স্বতঃস্ফূর্ত হয়ে যে এই ধরনের অপরাধকে মোকাবেলা করার জন্য অনেক সময় সে সক্রিয় হয়ে উঠতে পারছে না। সমস্যার গোড়ার কারণগুলো বলার পাশাপাশি এর সমাধানও তুলে ধরলেন পুলিশ নিয়ে কাজ করা এই গবেষক। বিকেন্দ্রীকরণ, রাজনীতি প্রভাবমুক্ত করা, ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশন করা, এগুলি বলা হয়েছে। এটা সরকার বিবেচনা করতে পারে। বিবেচনা কেন, একেবারে ওয়েল স্ট্রাকচার একটা এখনই করা থাকবে এবং সেটা বাস্তবায়ন করা হবে। এই সময়টা যদি এখন না করা হয়, এটা ভবিষ্যতে কখনো এই কমিশন, কখনোই পুলিশ কমিশন এই সুপারিশগুলি কখন কার্যকর হবে। কিন্তু রাষ্ট্র এটা কতটুকু নিতে চায় অথবা নিতে চায় না সেটা নিয়ে আমার সন্দেহ আছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা বাহিনীর শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে জানায় পুলিশ। অপরাধ নিয়ন্ত্রণেও গতি বাড়ানোর চেষ্টা করছে তারা। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল রয়েছে। এটা নিয়ে অবশ্য আমরা কোনোভাবেই আত্মতুষ্টির মধ্যে নেই, আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আইন শৃঙ্খলা বাহিনীর হিসেবে চলতি বছরের প্রথম 2 মাসেও অপরাধের ঊর্ধ্বগতি স্পষ্ট। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। সবকিছু ঠিক থাকলে সকাল 10:30টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে সিলেটে অবতরণ করবেন হামজা চৌধুরী। বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীকে বরণ করে নিতে প্রস্তুত তার জেলা হবিগঞ্জের মানুষ। গ্রামের বাড়িতে একদিন থেকে এরপর ঢাকা হয়ে হামজা ভারতের শিলংয়ে পাড়ি দেবেন জাতীয় দলের সাথে খেলতে। হামজা চৌধুরী বাবা মায়ের সাথে বাংলাদেশে আগেও এসেছেন একাধিকবার, কিন্তু এবারের আশাটা অন্যবারের চেয়ে ঢের আলাদা। এবার হামজা আসছেন বাংলাদেশের হতে জাতীয় দলের জার্সিটা গায়ে তুলে মাঠ মাতাতে। হামজার দেশে আসার মুহূর্তের জন্য দীর্ঘদিন থেকে অধীর আগ্রহে বসে আছে দেশের ফুটবল প্রেমীরা। সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে অবশেষে। রোববার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে সিলেট আসার জন্য যাত্রা শুরু করেছেন হামজা চৌধুরী। 9.5 ঘন্টার যাত্রা শেষে সবকিছু ঠিক থাকলে সকাল 10:30টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন হামজা। এই তারকার সফর সঙ্গী হয়ে আসছেন তার মা, স্ত্রী, 3 সন্তান ও 2 ভাই। তার বাবা ইতিমধ্যেই এসেছেন বাংলাদেশে। হামজাকে বরণ করে নিতে সেখানে থাকবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সিলেট থেকে হামজা যাবেন হবিগঞ্জ জেলার বাহুবলের নিজ গ্রাম স্নানঘাটে। তাকে বরণ করে নিতে প্রস্তুত এলাকাবাসী, সেই সাথে হামজার নিরাপত্তা নিশ্চিত করেছে বাফুফে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেডারেশনের বিশেষ গাড়িতে হামজা ফিরবেন শেকড়ের সন্ধানে। যদিও সেখানে মাত্র একদিন অবস্থান করবেন তিনি। এরপর হবিগঞ্জ থেকে 19 তারিখ সকালে ঢাকায় ফেরার কথা আছে হামজার। একটি 5-তারা হোটেলে আনুষ্ঠানিক ফটোশুট শেষে দলের সাথে অনুশীলন করার সম্ভাবনাও আছে এই ফুটবলারের। সেদিন হামজাকে নিয়ে একটি সংবাদ সম্মেলনও করতে পারে বাফুফে। এদিকে মঙ্গলবার সকাল 9:30 সৌদি আরব থেকে ক্যাম্প করে দেশে ফিরছে বাংলাদেশ ফুটবল দল। স্কোয়াডের সাথেই 20 মার্চ ভারতের বিপক্ষে খেলতে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবেন হামজা চৌধুরী। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। ব্যাংকিং খাতে খেলাপি ঋণ প্রায় 3.5 লাখ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 20% বেশি।
বিশ্লেষকরা বলছেন সরকার বদলের পর প্রকৃত চিত্র তুলে ধরা হচ্ছে, যার ছাপ পড়েছে খেলাপিতে। এছাড়া আইনে পরিবর্তন এবং বেক্সিমকো সহ বড় কয়েকটি গ্রুপের ঋণ খেলাপি হয়ে পড়ায় পরিমাণ বেড়েছে। সামনের দিনে আরও বাড়ার শঙ্কাও রয়েছে। জনরোষে ক্ষমতা হারানো বিগত সরকারের আমলে বেশ কয়েকটি ব্যাংক দখলে নিয়ে চালানো হয় লুটপাট। এছাড়া সরকারি বেসরকারি কিছু ব্যাংক থেকেও নিয়ম বহির্ভূতভাবে নামে বেনামে ঋণের নামে বের করে নেওয়া হয় অর্থ। বাধা দেওয়ার পরিবর্তে অনেক ক্ষেত্রে অনিয়মের সঙ্গী হয়েছে বাংলাদেশ ব্যাংক। খেলাপি লুকিয়ে রাখতেও নেওয়া হয় নানা উদ্যোগ। বড় বড় শিল্প গ্রুপ ঋণ খেলাপি হলেও দেখানো হয় নিয়মিত। পট পরিবর্তনের পর বেরিয়ে আসে প্রকৃত চিত্র। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৩,৪৫,০০০ কোটি টাকার উপরে, যা বিতরণ করা ঋণের ২০% বেশি। গেল বছরের শেষ ৬ মাসেই বেড়েছে ১,৩৪,০০০ কোটি টাকার উপরে। বিশ্লেষকরা বলছেন আগে খেলাপি লুকিয়ে রাখা হলেও এখন সেখান থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। তুলে ধরা হচ্ছে প্রকৃত তথ্য। এছাড়া আইনের পরিবর্তনের কারণেও বাড়ছে খেলাপি। আগে হাইড করা হতো, এখন অন্তত এগুলো জানাতে হচ্ছে। আর সেকেন্ডলি হচ্ছে যে এখন আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিসে ফিরে গেছি। বাসেলের নিয়ম অনুযায়ী 3 মাস হয়ে গেলেই তোমাকে সাবস্ট্যান্ডার্ড ডিক্লেয়ার করতে হবে, ডাউটফুল ডিক্লেয়ার করতে হবে, তারপরে ব্যাড অ্যান্ড লস ডিক্লেয়ার করতে হবে 9 মাসের মাথায়, তাই না? তো আগের নিয়মগুলো তো এখন আর অ্যাপ্লাই করতে পারছে না। ঋণ বেড়ে গেছে খেলাপি ঋণ আর কি, সেটা কিন্তু আগে স্বৈর শাসনের আমলেরই ঋণ, কিন্তু সেগুলো হাইড করে রাখা হয়েছিল, এখন সেগুলো জনসমক্ষে চলে আসছে। এবং আমার মনে হয় যে অদূর ভবিষ্যতে আরও অনেক কিছু বেরিয়ে আসবে যেগুলো এখনও প্রকাশিত হয়নি, সেই স্বৈর শাসনের কুকীর্তির কর্মকাণ্ড। 22,500 কোটি টাকার খেলাপি নিয়ে যাত্রা শুরু করা আওয়ামী লীগ সরকার বিদায় নিয়েছে প্রায় 3.5 লাখ কোটিতে রেখে। 15 বছরে বেড়েছে 15 গুণের বেশি। শেষ 5 বছরে খেলাপি বেড়েছে সবচেয়ে বেশি। বিশ্লেষকরা বলছেন খেলাপির পরিমাণ বৃদ্ধিতে গ্রাহকদের পাশাপাশি দায় আছে ব্যাংকারদেরও। তাই উভয় পক্ষকেই আইনের আওতায় আনার পরামর্শ তাদের। যারা এই ঋণ নিছে যারা এবং যারা দিছে, এই উভয়ের শাস্তির ব্যবস্থা করা দরকার। যদি আমরা ভবিষ্যতে এই খেলাপি ঋণের হাত থেকে বাঁচতে চাই, তাহলে যারা ঋণ নিছে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে হবে। যারা জেনে শুনে এই ঋণ দেওয়ার ব্যবস্থা করেছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। তাহলেই শুধুমাত্র এই দেশ এই খেলাপি ঋণের দায় থেকে ভবিষ্যতে মুক্তি পাবে। যারা দিয়েছে তারা একেবারে দায়ী না। সব ঋণই কি আপনার কি বলে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হয়েছে নাকি, তাই না? এক পক্ষ খালি চাপ দিয়ে খেলে নিয়ে গেল, এটা বলে আপনি পার পেয়ে যাবেন, তা তো না, তাই না? আর যারা নাকি এগুলো স্যাংশন করছে, আপনাদের কি কোনো ওয়ে আউট ছিল না? ওয়াই ডোন্ট ইউ সাবমিট ইউর রেজিগনেশন, তাই না? তোমার রেজিগনেশন কেন সাবমিট করো নাই, তাই না? ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো এবং লুটপাট বন্ধে সুশাসন প্রতিষ্ঠায় মনোযোগ দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দেশের 4 জেলায় ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। যশোরে গণধর্ষণের মামলায় ছাত্র দলের 2 নেতা সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ জানায় রোববার বিকেলে ঝিকরগাছায় ভুক্তভোগীকে ফুল বাগান দেখানোর নাম করে এক লিচু বাগানে নিয়ে গণধর্ষণ করে 4 যুবক। পরে স্থানীয়দের মাধ্যমে 999-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে। অভিযান চালিয়ে গ্রেফতার করে গদখালী ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক ইয়াসিন আরফাত এবং জাবেদ হোসেন ও আমিনুর রহমানকে। ভোলার মনপুরায় আর্থিক সহযোগিতার কথা বলে এক নারীকে গণধর্ষণের মামলায় গ্রেফতার 2 জনকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার দুপুরে গ্রেফতার আকবর আলী ও মোহাম্মদ শরীফকে বিকেলে আদালতে তোলা হলে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পুলিশ জানায় শনিবার সন্ধ্যায় দুস্থ এক নারীকে আর্থিক সহায়তার কথা বলে ডেকে নিয়ে রায়হান আকবর, শরীফ ও আলামিন মিলে গণধর্ষণ করে। এ ঘটনায় বাকি 2 জনকে গ্রেফতারে কাজ করছে পুলিশ। এদিকে দিনাজপুরে 11 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। পুলিশ জানায় রোববার বিকেলে বৃদ্ধ নাজিম উদ্দিন সরকার ওই শিশুকে ডেকে স্লুইস গেটের নিচে নিয়ে গিয়ে
নিপীড়নের চেষ্টা করে। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ, তবে তার আগেই পালিয়ে যায় অভিযুক্ত। লালমনিরহাটেও 5 বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, রোববার চাচা রবিউল তার ভাতিজিকে নিজ রুমে ডেকে নির্যাতনের চেষ্টা করে। চিৎকার শুনে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাড়ির লোকজন। ফরিদপুরেও মোবাইলে অশ্লীল ভিডিও দেখিয়ে এক শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, রোববার দুপুরে 2 শিশুকে ডেকে নিয়ে মোবাইলে অশ্লীল ভিডিও দেখিয়ে বিভিন্ন স্থানে হাত দেয় ব্যবসায়ী রেজাউল মুন্সি। পরে ভুক্তভোগীরা বিষয়টি পরিবারকে জানালে ক্ষুব্ধ জনতা ব্যবসায়ী রেজাউলকে পিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করে। কক্সবাজারের পাহাড়তলীতে এক ইজিবাইক চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার সন্ধ্যায় শহরের পাহাড়তলী বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গ্যারেজে ইজিবাইক নিয়ে বিরোধের জেরে মুজিবুর রহমান ও গোলাম মোস্তফার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে উপস্থিত কয়েকজনের সহযোগিতায় মুজিবুর মোস্তফাকে ছুরি দিয়ে আঘাত করে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত গোলাম মোস্তফা শহরের ইসলামপুর এলাকার বাসিন্দা। ঘটনায় জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ। ঈদ উপলক্ষে নাটোরের ওয়ার্কশপগুলোতে চলছে লক্কর ছক্কর বাস মেরামত। ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা, এতে দুর্ঘটনার শঙ্কায় যাত্রীরা। হাইওয়ে পুলিশ ও বিআরটিএ জানিয়েছে, ঈদযাত্রায় এসব বাস সড়কে নামানোর সুযোগ নেই। অভিযানে নামার ঘোষণা দিয়েছেন তারা। ঈদযাত্রায় নামানো হবে মহাসড়কে, তাই মেরামত চলছে লক্কর ঝক্কর বাস। নাটোরের ওয়ার্কশপগুলোতে দিনরাত ব্যস্ততা। বড়হরিশপুরের বিভিন্ন ওয়ার্কশপে অন্তত 200 বাস ঈদ উপলক্ষে মেরামত করা হচ্ছে। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের যাত্রী টার্গেট। মালিকদের নির্দেশনা অনুযায়ী কাজ করছেন শ্রমিকরা। সিটের কাজ, বডির কাজ, তারপরে আপনার হলো আনুষঙ্গিক যেগুলো ডেকোরেশনের কাজ আছে এগুলো করছি। আর 10টা গাড়ির রঙের কাজ হচ্ছে এবং নতুন গাড়ির বডি হচ্ছে। কারোই দম ফেলার সময় নেই, সবাই 24 ঘন্টা সার্ভিস দিচ্ছে। মোটামুটি 10-12টা গাড়ি এখানে বসে আছে। প্রতি বছরই ঈদযাত্রায় ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় এসব বাস। শুধু রং বদলালেও ফিটনেস না থাকায় মাঝপথেই হয় নষ্ট। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সড়কে অনেক ফিটনেসবিহীন গাড়ি চলে, আমরা চাই এই সমস্ত ফিটনেসবিহীন গাড়ি যেন সড়কে না চলে। অতি মুনাফার জন্য এরকম একটা দুর্ঘটনা কবলিত না হয়, যেন মানুষের মৃত্যুর মিছিল আমাদের না দেখতে হয়। যাদের গাড়ি আছে আমি তাদেরকে বলেছি তারা যেন ফিটনেসবিহীন গাড়ি যেন রাস্তায় না চালায়। হাইওয়ে পুলিশ বলছে লক্কর ঝক্কর বাস নামানোর সুযোগ নেই। অভিযানে নামার ঘোষণা বিআরটিএর। বাস এবং দেখা যায় কিছু ট্রাক পিকআপে করে ঢাকা থেকে বিভিন্ন স্থান হতে লোকজন আসে, যেটা আমাদের সড়ক বা মহাসড়কের জন্য একেবারে বিপজ্জনক। আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিনিয়ত মোবাইল কোর্ট করব। ঈদের 15 দিন আগে এবং ঈদের পরবর্তী 15 দিন পর্যন্ত আমরা মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করে আসব। জেলা বাস মালিক সমিতির হিসেবে প্রতি বছর ঈদের সময় বিভিন্ন স্থান থেকে 1.5 লক্ষাধিক মানুষ নাটোরে আসেন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার সাথে ভালো চাকরি, এমন প্রলোভনে জামালপুরের 5 যুবকের কাছ থেকে অর্ধ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে এক পরিবারের বিরুদ্ধে। টাকা নিয়ে বিদেশে যেতে না পেরে দেশে হারা ভুক্তভোগী পরিবারগুলো। বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার গ্রাম্য সালিশ হয়েছে। সুরাহা না হয় অভিযোগ করা হয়েছে থানায়। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। গ্রামের সহজ সরল মানুষের কাছে বিদেশে উচ্চশিক্ষার পাশাপাশি চাকরি যেন সোনার হরিণ। সেই হরিণের পেছনে ছুটেই আজ সর্বশান্ত জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জের 5টি পরিবার। তাদেরই একজন মোহাম্মদ সুলতান। প্রথমে ইউরোপে যেতে ব্যর্থ হন সুলতান, এরপর দক্ষিণ কোরিয়া যেতে সর্বস্ব বিক্রি করে এবং ঋণ নিয়ে দালালদের হাতে তুলে দেন 15 লাখ টাকা। কিন্তু 2 বছর হয়ে গেলেও বিদেশ যাওয়া তো দূরের কথা, টাকারও হদিশ পাচ্ছেন না তিনি। কন্ট্রাক্ট ছিল 12 লাখ টাকা, কিন্তু মোটামুটি কাজ একটু আগায়, কাগজপাতি দেখায়, ফেক কাগজপাতি দেখায়। সে বললো যে মোটামুটি কাজ ক্লিয়ার হয়ে গেছে, তখন বললো যে 15 লাখ টাকা দিতে হইব। মানুষের কাছে ইন করে নিছি, জমি বিক্রি করছি, সুদর বড় নিছি, টাকা চাবার গেলে মতন নাই, দাও দেখা এই কিসের টাকা, বড় বাড়ি মানুষ চিনস তোরা। 1 বছর ধরে আর ফোনই ধরে না, নগরগুলো চাপ পেরো দেয় না, ফোন ধরো না, ফোন দেও না,
তাহলে আমরা কোন পর্যায়ে ওরা আকসাঙ্গেরে। একই দশা হাবিবুর রহমান, রবিন মিয়া, রাজু মিয়া ও মবিন মিয়ার। কেউ জমি, কেউ গরু বেচে, কেউ আবার চড়া সুদে ঋণ নিয়ে স্বপ্ন দেখেছেন দক্ষিণ কোরিয়া যাওয়ার। তাদের অভিযোগ 2023-এর শেষ নাগাদ টাকা দিয়েছিলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী রাগিব ইয়াসির সিনজনের স্ত্রী ও তার বাবার কাছে। টাকা ফেরত না দিয়ে উল্টো তারা হুমকি দিচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। 24 সালের ডিসেম্বরে আমাদের এম্বাসি ফেসও করা, জালিয়াতি ডকুমেন্টসগুলো দিয়ে কাগজপাতি দিয়ে এম্বাসি ফেস করা, পরবর্তী এম্বাসি আমাদের ভিসাগুলো রিজেক্ট করে দেয়। কলেজের যে ইউনিভার্সিটির যে টাকাগুলো সে তার অ্যাকাউন্টে নিছে, এই টাকাটা আমরা পাচ্ছি না, সে আমাদের টাকাটা দিচ্ছে না। 6,50,000 টাকা ব্যাংকে দিছি, সিনজনের বইয়ের অ্যাকাউন্টে আছে আর অন্য অ্যাকাউন্টেও দিছে, আর বাদবাকি টাকা বাদলের হাতও দিছি। চলার মতন খুব অসহায়, কঠিন। এই যে কয়তাছি ফোনই ধরে না। টাকা নিয়ে গেছে কত কিছু কয়ে যে হবে না, সঙ্গে সঙ্গে টাকা ফেরত দিয়ে দিন, তোর কোনো টেনশন নাই, কিন্তু হয় নাই, রিজেক্ট হয়ে আছে। এখন টাকা চাই, টাকা দেয় না। প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত পরিবারটি। মুঠোফোনে টাকা নেওয়ার কথা স্বীকারও করেছে ভুক্তভোগীরা। ফেরত দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তারা। আমার অ্যাকাউন্টে টাকাগুলো নেওয়া হয়েছে, এটা মানে এই না যে আমি টাকাগুলো নিচ্ছি বা আমি টাকাগুলো খেয়ে ফেলছি। আমি যতটুকু জানি যে টাকা পয়সাগুলো ম্যানেজ করার চেষ্টা করতেছে অলরেডি। সবার টাকা মানে ফেরত দেওয়ার জন্যই প্রিপারেশন নেওয়া হইতেছে। টাকা প্রাপ্তির আশায় মেলান্দু থানায় অভিযোগ দিয়েছেন একজন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। অভিযোগটা আমরা পেয়েছি, আমরা ইতিমধ্যে আমাদের একজন সাব ইন্সপেক্টর নিয়ে করেছি, উনি তদন্ত করছেন। তদন্ত সাপেক্ষে এই বিষয়টা আসলে আমরা আইনগত প্রক্রিয়ায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমরা নিব ইনশাআল্লাহ। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, তাদের কাছ থেকে কয়েক ধাপে 8 থেকে 15 লাখ করে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে অভিযুক্তরা। আমাদের এগুলা কাগজগুলো করতে হয়েছে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। অচেনা প্রাণীর আতঙ্কে দিন কাটছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কয়েকটি গ্রামের মানুষের। এরই মধ্যে প্রাণীটির আক্রমণে গুরুতর আহত হয়েছেন এক নারী সহ 4 জন। ভয়ে ঘর থেকে বের হচ্ছেন অনেকে। আতঙ্কিত লোকজনের হাতে প্রাণ যাচ্ছে অনেক নিরীহ প্রাণীরও। এই অবস্থায় বন বিভাগের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা। সামনে থাকতেই বাঘে যেরকম থাবা মারে ওইরকম লাফ মারে। হরিরামপুর উপজেলার উত্তর মেরন্ডি গ্রামের যাত্রাশিল্পী আবু বক্কর কাজী গত 9 মার্চ সন্ধ্যায় বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে অচেনা প্রাণীর আক্রমণের শিকার হন। এতে মারাত্মক জখম হন তিনি। আমি ভাবছি ওটা শিয়ালি, আমার ভাবনাটা শিয়ালি, কিন্তু রংটা কালো আর মুখটা একটু বড়, এই হলো ব্যবধান। একইভাবে রাতের আধারে অচেনা প্রাণীর আক্রমণে আহত হয়েছেন কচুয়ার সাজেদা বেগম, বাংলা গ্রামের আতোয়ার আলী সহ আশপাশের গ্রামের আরও 3 জন। গুরুতর আহত 2 জন হাসপাতালে ভর্তি। একের পর এক আক্রমণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ভয়ে অনেকে বের হচ্ছেন না ঘর থেকে। আমার মা ধরে রাখছে, পরে বাইরের লোক এসে উন্ডাইছে, পরে এসে গামছাতে বাইন্ধে তারপরে আমরা মনে করে নিয়ে গেলাম হাসপাতাল। বাজার টাজারে একটু আসি, তখন আমরা লাঠি ছুটা নিয়ে আসি, এবং আমরা যে ফসলের মাঠে যে আমরা দিনে যাব, দিনেও আমাদের একটা আতঙ্ক। মানুষ এখন রাত দিনাতে মনে করেন চলাফেরাটা খুব একটা হয়ে গেছে, বাচ্চা কাচ্চা আমরা সবাই দিকে একটা বিপজ্জনক হয়ে গেছে। প্রাণীটি শিয়াল, হায়না নাকি বনবিড়াল নিশ্চিত নয় কেউই। তবে আতঙ্কিত লোকজন এরই মধ্যে পিটিয়ে হত্যা করেছে কয়েকটি নিরীহ প্রাণীকে। এ অবস্থায় বন বিভাগের হস্তক্ষেপ কামনা স্থানীয়দের। আমরা গ্রামবাসী সকলে চাচ্ছি যে সরকারের পক্ষ থেকে প্রাণীটাকে খুঁজে বের করা হোক, যাতে সবাই সতর্ক হতে পারে এবং মনে করেন এর থেকে দূরে থাকতে পারে। আতঙ্কিত হওয়ার পর থেকে আপনার 2টা গন্ধকুকুর মারা হয়েছে, যা নিরীহ প্রাণী। সেই নিরীহ প্রাণী মারার কারণে পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে। বন কর্মকর্তারা বলছেন বিষয়টি ঊর্ধ্বতনদের জানানো হয়েছে। সচেতনতায় এলাকায় করা হয়েছে মাইকিংও। এই বিষয়গুলো আমরা ঢাকাতে জানাইছি, ক্রাইম ইউনিটকে জানাইছি, ওনারা সহ যৌথভাবে এটা কি করা যায় যাতে জনগণের এটার জন্য যাতে আর ভয় ভীতি না কাজ করে, এটা ব্যবস্থা আমরা নিব। অচেনা প্রাণীর আক্রমণ থেকে রক্ষা এবং নিরীহ প্রাণীকে হত্যার হাত থেকে বাঁচাতে সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।
নাটোরের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার রাতে সিংড়া বাজার এলাকা থেকে সাকিবুল হাসান স্বচ্ছ নামের যুবককে আটক করা হয়। পুলিশ জানায়, স্বচ্ছ খাজুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল। সে ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তি করে পোস্ট দিলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে স্বচ্ছকে আটক করে পুলিশ। পরে থানার সামনে অবস্থান নিয়ে যুবকের বিচারের দাবি করে উত্তেজিত জনতা। পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যতই দিন যাচ্ছে ঘনিয়ে আসছে ঈদের সময়। প্রিয়জনদের জন্য সাধ্যের মধ্যে সেরা উপহারটি বেছে নিতে ক্রেতা সমাগম বাড়তে শুরু করেছে বিপণী বিতানগুলোতে। প্রতিবারের মতো এবারও পোশাকে রয়েছে নতুনত্ব। ভিড় এড়াতে আগে ভাগে কেনাকাটা সারছেন অনেকে। ঈদের এখনো বাকি বেশ কিছুদিন। এর মধ্যেই ঝিনাইদহের বিপণী বিতানগুলোতে বাড়তে শুরু করেছে ক্রেতা সমাগম। পোশাকের পাশাপাশি চাহিদা রয়েছে নিত্য প্রয়োজনীয় নানা সামগ্রীর। বরাবরের মতোই ছেলেদের প্রধান আকর্ষণ পাঞ্জাবিতে, মেয়েদের পোশাকেও রয়েছে নতুনত্ব। ট্রেন্ড অনুযায়ী এসেছে বারবেরি, এলিনা সহ নতুন নতুন সব নাম আর ঢঙের পোশাক। ভিড় এড়াতে আগেভাগেই মার্কেটে এসে কেনাকাটা সেরে ফেলছেন অনেকে। দাম ঠিক আছে, মানে ড্রেস অনুযায়ী যেটা যেরকম ওনারা সেরকমই রাখার চেষ্টা করেন। মনের ভিতরে অনেক শান্তি আছে, মানুষও শান্তিভাবে কেনাকাটা করতে পারছে। ঠিক আছে, বেচা কিনা ভালো হবে আল্লাহ দিলে। অন্যান্য বছরে 15 রোজার পরে এই যেমন জমজমাট হয়, এবছর মোটামুটি 5-7 রোজার পরেই জমজমাট। আগে তো ইন্ডিয়ান অ্যাভেলেবেল পাওয়া যেত, এখন তো অ্যাভেলেবেল নাই। পাকিস্তানি এইগুলোই অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আর কি। সেই ক্ষেত্রে জর্জেট, সুতি কাপড়, বিভিন্ন ধরনের রেডিমেড আইটেমগুলোই আমরা বেচতেছি। বাহারি পোশাক নিয়ে সেজেছে গোপালগঞ্জের দোকানপাটও। মানে সন্তুষ্ট হলেও দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের। বাজারের দরদাম ঠিকই আছে, ড্রেসের কোয়ালিটিও ভালো আছে, আর আরও দেখবো, ঘুরবো, ফিরবো, কিনবো। গতবারের তুলনায় কোয়ালিটি দিক থেকে আমি স্যাটিসফাইড, কিন্তু রেটের দিক থেকে একটু গতবার থেকে একটু এক্সেস। অরিজিনাল পাকিস্তানি থ্রি পিসগুলো আছে, স্টিচ আনস্টিচ, এগুলাই দেখছে বেশি। আর এগুলো হ্যাঁ এখন সেলও হচ্ছে। পণ্যের মান অনুযায়ী হলো দাম, কোয়ালিটি যেরকম দামটা কিন্তু সেরকমই হবে। নিম্ন আয়ের মানুষের কথা মাথায় রেখে সাজানো হয়েছে ফুটপাত ও খোলা জায়গার অস্থায়ী দোকানগুলোও। সেখানে তুলনামূলক অল্প দামে পছন্দের পোশাক, গয়না, জুতাসহ পাওয়া যাচ্ছে বিভিন্ন পণ্য। সাইফ আহমেদ, যমুনা নিউজ। পার্বত্য জেলা খাগড়াছড়িতেও ধীরে ধীরে জমে উঠেছে ঈদ বাজার। নিজেদের পছন্দের পোশাক কিনতে পরিবার, পরিজন, বন্ধু বান্ধব নিয়ে ভিড় করছেন মার্কেটগুলোতে। পোশাকের পাশাপাশি কসমেটিক্স আর জুয়েলারি কিনতেও ক্রেতাদের বেশ ভিড়। তবে অন্যান্য বারের চেয়ে এবার পণ্যের দাম তুলনামূলক বেশি বলে অভিযোগ ক্রেতাদের। খাগড়াছড়ির ছোট বড় সব মার্কেট সেজেছে নতুন সাজে। প্রতিটি দোকানে নতুন ডিজাইনের জামা জুতার সমাহার। ঈদ যত ঘনিয়ে আসছে ততই ধীরে ধীরে বাড়ছে ক্রেতা সমাগম। থ্রি-পিস নিছি, বউয়ের জন্য হিজাব নিছি, নাতের জন্য জুতা নিছি। যদি হয় বাজেটের মধ্যে হয় তাহলে নিয়ে ফেলবো। মাত্র আসলাম, দেখি আগে যদি পছন্দ হয় নিব। সবার মনে করে হাতের লাগালে আছে, ঈদ শপিং আসছি, আজকে থেকে যাত্রা শুরু। পোশাকের পাশাপাশি কসমেটিক্স, জুয়েলারি ও জুতার দোকানেও বেচাকেনা জমজমাট। রোজার শেষ দিকে আরও জমবে বলে আশা বিক্রেতাদের। সুতি থ্রি-পিস, কাতান থ্রি-পিস, কাতান শাড়ি, জর্জেট শাড়ি ভালো হচ্ছে সেল। কাস্টমারও মোটামুটি, তবে অন্যবারের তুলনায় একটু কম। সামনে আরও আসবে, এখন তো আপাতত কিছু কম, মানে মোটামুটি আছে, এত কমও না, আছে, চলে। রোজা 5-6টার পর থেকে এখানে মোটামুটি একটা ঝামেলা শুরু হয়েছে, বেচাকেনা সেল হচ্ছে, কাস্টমার আসতেছে। পার্টি শাড়ি একটু গর্জিয়াস কাজের মধ্যে, এবং কাতান আছে, আরও সুতি কালেকশন আছে। তবে সব পণ্যের দাম আগের তুলনায় এবার তুলনামূলক বেশি বলে অভিযোগ ক্রেতাদের। মূলত দামটা অনেক বেশি, কিন্তু সব মিলে ঝুলে দুইটা থ্রি পিস নিয়েছি। অন্যান্য জায়গায় দেখছি যে একদম, এখানে একটু 10,000, 11,000 পরিবর্তন হয়েছে দাম, কাপড়ের কালেকশন পরিবর্তন হয়নি। আমি সর্বোচ্চ চেষ্টা করি রিজনেবল প্রাইসে ক্রেতার সন্তুষ্টি করার জন্য। মামুন রশিদ, অভি, যমুনা নিউজ। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এবার মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। লোহিত সাগরে অবস্থান করা ইউএসএস হ্যারি এস ট্রুম্যান টার্গেট করে 18টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছড়ে সশস্ত্র গোষ্ঠীটি। ইয়েমেন থেকে মিসাইল ও ড্রোনের যৌথ ব্যবহারে চালানো হয় এই অভিযান। একই সাথে হামলা করা হয় মার্কিন অন্যান্য যুদ্ধজাহাজেও। এক ভিডিও বার্তায় এমনটি দাবি করেন হুতি মুখপাত্র ইয়াহিয়া সারে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে 170 দফায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র, যাতে বেশ কয়েকজন হুতি নেতার মৃত্যুর দাবি করে ওয়াশিংটন। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হুতি বিরোধী অভিযানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 53 জনে, এর মাঝে 5 শিশুও রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ইয়েমেনের স্বাস্থ্য বিভাগ। রোববারও রাতভর দেশটির বন্দর নগরী হুদাইদায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হুতির শীর্ষ নেতাদের টার্গেট করে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। হামলায় গুরুত্বপূর্ণ কয়েক নেতা নিহত হয়েছে বলেও দাবি তাদের, তবে বিষয়টি নিশ্চিত করেনি হুতি। লোহিত সাগরে মার্কিন জাহাজ লক্ষ্য করে হুতিদের হামলাকে এই হুতি বিরোধী অভিযানের কারণ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযানের মাধ্যমে ইরানকেও সতর্ক করতে চান বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। কিন্তু লোহিত ও আরব সাগরে মার্কিন ও মিত্র দেশের জাহাজ বহরে হামলা বন্ধ হবে না বলে সাফ জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। এবার ভারতীয় অস্ত্র কারখানার এক কর্মচারীকে প্রেমের ফাঁদে ফেলে সামরিক বাহিনীর সংবেদনশীল তথ্য হাতিয়ে নিল পাকিস্তান। পাচার হয়েছে সেনাবাহিনীর অস্ত্র উৎপাদন তালিকা, ড্রোন, আকাশযান সংক্রান্ত প্রকল্পের গুরুত্বপূর্ণ নথি। এবারও অভিযোগের তীর পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI এর বিরুদ্ধে। গুপ্তচর বৃত্তির অভিযোগে 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। এর আগে ভারতের নৌঘাঁটিটির তথ্য হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠে পাকিস্তানের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের এক সমরাস্ত্র তৈরির কারখানায় চার্জম্যানের দায়িত্বে ছিলেন রবীন্দ্র কুমার, যেখানে তৈরি হতো ভারতীয় সামরিক বাহিনীর এক রাইফেলস রেজিমেন্টের সামরিক সরঞ্জাম। এছাড়াও কারখানাটিতে চলছিল সেনাবাহিনীর ড্রোন, আকাশযান সংক্রান্ত একাধিক প্রকল্পের কাজ। গুরুত্বপূর্ণ এই স্থাপনার সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। নারী গুপ্তচরকে ব্যবহার করে তথ্য পাচারের এমন অভিযোগ দেশটির প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স ISI এর বিরুদ্ধে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে নেহা শর্মা নামের এক আইডির সাথে বছরখানেক ধরে ফেসবুকে যুক্ত ছিলেন অস্ত্র কারখানার ওই ব্যক্তি। ধীরে ধীরে তৈরি হয় প্রেমের সম্পর্ক, ফাঁসানো হয় ওই ব্যক্তিকে। এক পর্যায়ে হোয়াটসঅ্যাপে অর্ডিন্যান্স ফ্যাক্টরির তথ্য চাওয়া শুরু করে ওই পাকিস্তানি গুপ্তচর। বলা হচ্ছে হানি ট্র্যাপের মাধ্যমে ওই কারখানার রিকুইজিশন লিস্ট, অস্ত্র উৎপাদন সংক্রান্ত নথি, ড্রোন, আকাশযান সংক্রান্ত প্রকল্পের সংবেদনশীল তথ্য আদান প্রদান করা হয় তাদের মধ্যে। এমনকি তথ্য পাচারের বিনিময়ে মোটা অঙ্কের টাকাও দেওয়া হতো ওই কর্মীকে। এসব অভিযোগের প্রমাণ হাতে পেয়েছে তদন্তকারীরা। আটক করা হয়েছে মূল অভিযুক্ত সহ আরও একজনকে। एक व्यक्ति जो कि चार्जमैन के पद पर है, नाम রবীন্দ্র কুমার নামের ওই ব্যক্তি গোপনীয় ও সংবেদনশীল তথ্য পাকিস্তানি গুপ্তচরের কাছে পাচার করেছে। এটিএস এর সত্যতা পেয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বিস্তারিত তদন্ত চলছে। এর আগে 2 কন্ট্রাক্টরকে হানি ট্র্যাপে ফেলে ভারতের সবচেয়ে বড় নৌঘাটির তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে পাকিস্তানের বিরুদ্ধে। এছাড়া বিশাখাপত্তনম নৌঘাটিতেও গুপ্তচর বৃত্তির অভিযোগ শোনা যায়। অনিক রহমান, যমুনা নিউজ। একই যুগে টর্নেডো, ধূলিঝড় এবং দাবানলের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে অন্তত 37 জনে। দুর্যোগের কবলে দেশটির মধ্য, পশ্চিম ও দক্ষিণাঞ্চল। টর্নেডোর কারণে মিসিসিপিতে প্রাণ হারিয়েছেন 6 জন। প্রাণহানি হয়েছে আলাবামা রাজ্যেও। প্রবল ধূলিঝড়ে সড়ক দুর্ঘটনায় অন্তত 12 জনের মৃত্যু হয়েছে ক্যানসাস ও টেক্সাস রাজ্যে। এদিকে বন্যায় বিপর্যস্ত টেনেসি, কেন্টাকি, নর্থ ক্যারোলাইনা সহ বেশ কিছু অঞ্চল। ঘন্টায় 133 কিলোমিটার বেগের তীব্র বাতাসে ওকলাহোমায় নতুন করে শুরু হয়েছে আরও 150 দাবানল। পুড়ে ছাই হয়েছে প্রায় 1,70,000 একর জমি। ব্যাপক ক্ষতিগ্রস্ত অন্তত 300 স্থাপনা। দুর্যোগকালীন সতর্কতা জারি করা হয়েছে আরকানসাস, জর্জিয়া ও ওকলাহোমাতে। মস্কো কিয়েভ যুদ্ধ বন্ধে চলতি সপ্তাহে রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে কথা বলবেন ডোনাল্ড ট্রাম্প। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তথ্য জানান মধ্যস্থতাকারী মার্কিন কর্মকর্তা স্টিভ উইটকফ। বলেন, ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কি দুপক্ষের দাবি দেওয়া শুনে শান্তি চুক্তির খসড়া প্রস্তাব করবে যুক্তরাষ্ট্র। কয়েক সপ্তাহের মধ্যে সমঝোতা হবে বলে আশাবাদী তিনি। মস্কো কিয়েভের সাথে নিয়মিত যোগাযোগ এবং এ বিষয়ে ট্রাম্পকে নিয়মিত ব্রিফ করা হচ্ছে বলেও জানান। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত 30 দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয় ইউক্রেন। কয়েকটি শর্ত দিয়েছে রাশিয়া। যুদ্ধবিরতি কার্যকর হলে ওই সময়ের মধ্যে আলোচনা হবে স্থায়ী শান্তি চুক্তির বিষয়ে। মানুষের সাথে ম্যারাথনে অংশ নেবে রোবট।
এমন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে চীনের বেইজিংয়ে। আগামী এপ্রিলে হাফ ম্যারাথনে অংশ নেবে প্রায় 23টি রোবটিক কোম্পানির রোবট। মানুষের পাশাপাশি লেনে দৌড়াবে ঘন্টায় 10 থেকে 12 কিলোমিটার বেগে। চীনের রোবটিক শিল্পের প্রচারণায় এমন আয়োজনের লক্ষ্য বলে জানিয়েছেন উদ্যোক্তারা। হাফ ম্যারাথনে অংশ নেওয়ার প্রস্তুতি চলছে মানবাকৃতি রোবট তিয়াঙ্গং আলট্রার। বেইজিং হিউম্যানয়েড রোবট ইনোভেশন সেন্টারের বানানো এই রোবট অংশ নিতে যাচ্ছে 13 মাইলের ম্যারাথন প্রতিযোগিতায়। আগামী 13 এপ্রিল বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া হাফ ম্যারাথনে অংশ নেবে 23টি রোবোটিক কোম্পানির রোবট। এ তালিকায় আছে গবেষণামূলক প্রতিষ্ঠান ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রোবোটিক ক্লাবও। তিয়াঙ্গং আলট্রার আগের ভার্সন ছিল শুধু তিয়াঙ্গং, তবে তার চলাফেরা আরও দ্রুত করতে মোশন অ্যালগরিদমে পরিবর্তন এনে রোবটের অত্যাধুনিক মডেল তৈরি করে চীনের রোবোটিক প্রতিষ্ঠানটি, যার পায়ের আকৃতি অনেকটা মানুষের মতোই। এটি অতি কম সময়ে পাড়ি দিতে পারে দীর্ঘ পথ। তিয়াঙ্গং এর কাঠামোতে বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মোশন অ্যালগরিদম, হাঁটাচলা, দৌড় এবং চলাফেরার উপর এর দক্ষতা আরও বাড়ানো হয়েছে। তিয়াঙ্গং ঘন্টায় সর্বোচ্চ 12 কিলোমিটার বেগে দৌড়াতে পারবে, তবে আউটডোর ইভেন্টে নিরাপত্তার কারণে এর গতি কিছুটা কমিয়ে দেওয়া হবে। হাফ ম্যারাথনে অ্যাথলেটদের সাথে দৌড়াবে রোবটগুলো, তবে আলাদা লেনে। আয়োজক কমিটি জানিয়েছে নিরাপত্তা নিশ্চিতেই এই সিদ্ধান্ত। তিয়াঙ্গং এবং তিয়াঙ্গং আলট্রা দুই ভার্সনের রোবটই ম্যারাথনে অংশ নেবে। বিশ্ব এআই কনফারেন্সে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী চীনে 2023 সালের হিউম্যানয়েড রোবট $350 মিলিয়ন মার্কিন ডলারের বেশি ব্যবসা করে। ধারণা করা হচ্ছে 2029 সাল নাগাদ এর বাণিজ্যিক মূল্য $10 বিলিয়ন ছাড়িয়ে যাবে। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। আপাতত এখানেই শেষ করছি যমুনা নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।